ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিষয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023কে টার্গেট করে 60 ডিএসের যে 60টি মক টেস্টের কথা বলেছিলাম, তার আজকে আমাদের ডে 11 এবং আজকের যে সেট সেটা হচ্ছে সেট 11, অর্থাৎ আমরা আজকে 11 নম্বর সেট আলোচনা করব। আমরা এর আগে আরও 10টি সেট আলোচনা করেছি, এগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমরা এই সিরিজে মোট 60 দিনের মধ্যে 60টি প্র্যাকটিস সেটের মাধ্যমে টোটাল 1200টা জিকে আলোচনা করব, যেগুলো মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বর্তমান পিএসসির যে কোশ্চেন প্যাটার্ন বা ট্রেন্ড সেই অনুযায়ী নিয়ে আসা হয়েছে। এগুলো মোটামুটিভাবে আপনি আপনার যে পরীক্ষা হবে 23 সালের, মানে 24-এ যে পরীক্ষাটা হবে, অ্যাকচুয়ালি এটা মিসেলেনিয়াস সার্ভিস 23, কারণ 23-এ নোটিফিকেশান আমরা জানি, সেই অনুযায়ী কিন্তু আপনি কমন পেতে পারেন। যাই হোক, আজকে আমরা আসবো সেট 11-এ। আজকের 11 নম্বর সেট যেটা, তার প্রথম প্রশ্ন এবং এই সিরিজের 211 নম্বর প্রশ্ন, Na প্লাসে কতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ এই যে আয়নটা, এই আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? অপশন এ 9, অপশন বি 10, অপশন সি 11 অ্যান্ড ডি 12। আমরা যেটা জানি, বা যারা ধরুন কেমিস্ট্রি বা এইচএসে সায়েন্স পড়েননি, সাধারণভাবে নর্মালি আর্টসে পড়েছেন, তাদের ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের যে ধারণাটা আছে, সেটার জন্য আপনাকে অবশ্যই অ্যাটমিক নাম্বারগুলো প্রত্যেকের মুখস্থ করতে হবে 50 অবধি। এরপরে যেটা করতে হবে যে এটা কীভাবে মনে রাখবেন, সহজভাবে বুঝুন যে আমরা জানি Na যেটা সোডিয়াম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। আমাদের এখানে চিহ্ন আছে প্লাস, প্লাস চিহ্নর মানেই হচ্ছে এখানে প্রোটনের সংখ্যা বেশি, প্রোটন আমরা জানি প্লাস এবং ইলেকট্রন হচ্ছে মাইনাস, এই জায়গাটা মনে রাখবেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এরপরে Na প্লাস, কটা প্লাস আছে? একটা প্লাস, তার মানে হচ্ছে সোডিয়ামের এই যে আয়নটার মধ্যে একটা প্রোটন বেশি আছে, তার মানে একটা ইলেকট্রন কম আছে। তাহলে আমরা জানি যে যেহেতু প্রোটন 11টা আছে, ইলেকট্রনও 11টা আছে, একটা যেহেতু কম, অর্থাৎ হবে 10টা, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে 10টা, রাইট অ্যান্সার 10। এইভাবে মনে রাখবেন। ঠিক যদি বলতো যে Cl মাইনাস, এখানে ইলেকট্রন কটা আছে, আমরা জানি ক্লোরিনের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 17, একটু আগেই আমি বললাম 17, এইভাবে মনে রাখবেন 17, এটা মুখস্থ করে নেবেন। এরপরে ইলেকট্রন একটা, যদি দুটো থাকতো সেটা দুটো, যেহেতু একটা মাইনাস আছে, তার মানে আমরা বুঝতে পারছি একটা ইলেকট্রন বেশি আছে, মানে মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, প্লাস মানে প্রোটন বেশি আছে। তাহলে মাইনাস ইলেকট্রন বেশি আছে একটা, কটা? তাহলে ইলেকট্রন থাকার কথা 17টা, যেহেতু একটা বেশি আছে তাহলে হবে কত? 18টা। এইভাবে মনে রাখবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি দুটো থাকতো তখন সেক্ষেত্রে এটা আরেকটা বাড়তো। যদি এটা প্লাসের ক্ষেত্রে একই রকমভাবে Na ডাবল প্লাস হতো, Na প্লাস প্লাস, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন দুটো প্রোটন বেশি আছে, তার মানে দুটো ইলেকট্রন কম আছে, না 10-11 থেকে তখন কিন্তু দুটো মাইনাস হতো, মানে 9 হতো। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, 212 নম্বর প্রশ্ন, একদম একদম ডিরেক্ট একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। পৃথিবীর গড় ব্যাস কত? অপশন এ 6400, অপশন বি 3200, অপশন বি 64,000 অ্যান্ড ডি 34,000। এই যে পৃথিবীর গড় ব্যাস, যেটা মেন রেডিয়াস, সেটা আমরা জানি যে মিনিমাম, মানে যেটা গড় হচ্ছে 6370 মতো। তাহলে আমরা বুঝতে পারি 6370 কাছাকাছি আছে 6400, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 213 নম্বর প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে, দ্য ব্লু প্ল্যানেট। এটা একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল অ্যান্ড ডি পৃথিবী। এটা প্রত্যেকেই জানেন যে ব্লু প্ল্যানেট বলা হয় অবশ্যই আমাদের পৃথিবীকে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যেটা এলাম 214 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন? এই ধরনের প্রশ্ন কিন্তু পিএসসিতে আসতে দেখা গেছে। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি তামিলনাড়ু অ্যান্ড ডি আসাম। প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, কারণ আমরা জানি যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষের ইতিহাসে সুচেতা কৃপালিনী, তিনি ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের অপশন দিয়েছে যে কোন রাজ্যে তিনি হয়েছিলেন। আমরা জানি প্রত্যেককেই রাইট আনসার হবে অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এবং সেটাই ভারতবর্ষের ইতিহাসে কোনো একটি রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী। ঠিক এই সুচেতা কৃপালিনীর সঙ্গে আরেকটা নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডুর নাম আমরা বহুবার পড়েছি জাতীয় কংগ্রেসের ইতিহাসে। তিনি ছিলেন প্রথম ভারতীয় হিসাবে, মানে ভারতীয় মহিলা হিসাবে আইএনসির সভাপতি। এই সরোজিনী নাইডু হয়েছিলেন ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম মহিলা গভর্নর, অর্থাৎ রাজ্যপাল যেটাকে আমরা বলি, গভর্নর তিনি ছিলেন হচ্ছেন সরোজিনী নাইডু। সেটাও কোথাকার না, সেটাও উত্তরপ্রদেশে হয়েছিলেন। আর সরোজিনী নাইডুর যিনি মেয়ে, তিনি হচ্ছেন
পদ্মজা নাইডু, এই পদ্মজা নাইডু ইম্পর্টেন্ট, কারণ পদ্মজা নাইডু ছিলেন প্রথম গভর্নর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলা। তো ফার্স্ট ওমেন গভর্নর যদি বলতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তখন হয়ে যেত পদ্মজা নাইডু। তাহলে এই তিনটে নামই ইম্পর্টেন্ট, এখান থেকে বহুবার প্রশ্ন এসছে। নেক্সট আমরা এলাম 215 নম্বর প্রশ্ন। ভারতের সিলিকন সিটি কাকে বলা হয়? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি জয়পুর, অপশন সি ব্যাঙ্গালোর, অ্যান্ড ডি ভোপাল। এটাও প্রত্যেকে জানেন, এটাও একটা স্ট্যাটিক জিকে। ভারতের সিলিকন সিটি অবশ্যই রাইট আনসার অপশন সি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ইজ দ্য রাইট আনসার। ভারতীয়দের অর্থ দিয়ে প্রথমবারের জন্য কোন ব্যাংক তৈরি করা হয়েছিল? অর্থাৎ ভারতীয়দের অর্থ সাহায্যে প্রথম যে ব্যাংক তৈরি হলো সেটা কোনটা? আমরা সেই অনেক আগেই দেখেছিলাম যে 1840, 42, 1806 এই সময়ে যে বিভিন্ন প্রেসিডেন্সিতে ব্যাংক তৈরি হলো, সেটা পরবর্তী সময়ে ইম্পেরিয়াল ব্যাংক নাম নিল, পরবর্তী সময়ে গিয়ে সেটা 1955 সালে স্টেট ব্যাংক হলো। সেগুলো কিন্তু প্রথমেই একবারই যে ভারতীয়দের অর্থ ছিল তা নয়। তাহলে প্রথমবারের জন্য কোন ব্যাংকে ভারতীয়দের অর্থ সাহায্য করা হয়েছিল, মানে ভারতীয়দের অর্থ ছিল, স্বদেশী ব্যাংকও বলতে পারেন। অপশন এ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি ব্যাংক অফ বরোদা, অপশন সি ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যান্ড ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমি একটু আগে আলোচনা করলাম যে এসবিআইয়ের ক্ষেত্রে যে এসবিআই যে হিস্ট্রিটা, বিভিন্ন প্রেসিডেন্সি 3টে ব্যাংক তৈরি হয়েছিল, বোম্বে, মাদ্রাস এবং কলকাতা। সেটা থেকে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক, পরবর্তী সালে 1955 সালে স্টেট ব্যাংক। ফলে আমরা বুঝতেই পারছি যে 1955 সালে গঠিত হওয়া স্টেট ব্যাংক কিন্তু অনেক আগে তৈরি হলেও এটা কিন্তু স্বদেশী ব্যাংক নয়, অর্থাৎ ভারতীয়দের অর্থ সাহায্যে তৈরি হয়নি। পিএনবি হচ্ছে এক্ষেত্রে ইম্পর্টেন্ট, আর রাইট আনসার হবে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মনে রাখতে হবে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৈরি হয় 1885 সালে। সেই সময় যিনি এই ক্ষেত্রে অন্যতম নাম, তিনি হলেন অবশ্যই পাঞ্জাবের লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় যে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এবং এইটাই হচ্ছে প্রথম স্বদেশী ব্যাংক। অর্থাৎ যে অর্থলগ্নি করা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ছিল ভারতীয়দের। আমরা যেটা প্রশ্নটা আসবো সেটা হচ্ছে 217 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম হাইকোর্টের ক্ষেত্রে মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? অর্থাৎ হাইকোর্টের ক্ষেত্রে প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হন? চিফ জাস্টিস তিনি হাইকোর্টের ক্ষেত্রে। অপশন এ ফতেমা বিবি, অপশন বি রুমা পাল, অপশন সি লীলা সেঠ, অ্যান্ড ডি অরুন্ধতী রায়। মনে রাখতে হবে হাইকোর্টের ক্ষেত্রে যেহেতু বলেছে এবং মহিলা প্রধান বিচারপতি বলেছে, বিচারপতি যদি বলতো সেক্ষেত্রে আমরা জানি অনেক আগে, স্বাধীনতার অনেক আগে একজন হয়েছিলেন আন্না চন্দ বলে। যাই হোক, চিফ জাস্টিস যেহেতু বলেছে হাইকোর্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে অবশ্যই রাইট আনসার অপশন সি লীলা সেঠ। তিনি হিমাচল প্রদেশের প্রথমবারের জন্য 1991 সাল নাগাদ একজন মহিলা হিসাবে চিফ জাস্টিস হয়েছিলেন। হিমাচল প্রদেশ যে হাইকোর্ট রয়েছে সেখানে। এটাও প্রশ্ন আসতে পারে যে প্রথম কোন হাইকোর্টে মহিলা প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন? সেটা হচ্ছে অবশ্যই লীলা সেঠ। এখান থেকে আরেকটা যিনি ইম্পর্টেন্ট হয়েছে ফতেমা বিবি। ফতেমা বিবি কে না, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রথম একজন মহিলা বিচারক, জাজ ছিলেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। আর রুমা পাল, ইনিও একজন সুপ্রিম কোর্টের জাজ। আমরা জানি 2006 সাল নাগাদ তিনি রিটায়ার করেছেন সুপ্রিম কোর্ট থেকে। ইনিও একজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। অরুন্ধতী রায় সঙ্গে এই ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। আর এক্ষেত্রে আরেকটা নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্দু মালহোত্রা। তিনিও কিন্তু সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং তিনিও একজন এই রুমা পালের পরে পরবর্তী যিনি মহিলা বিচারপতি ছিলেন, জাজ ছিলেন, তিনি হচ্ছেন ইন্দু মালহোত্রা। এই ইন্দু মালহোত্রা নামটা খুব ইম্পর্টেন্ট ছিল যে সময় এই আমরা জানি যে একটা শবরীমালা মন্দির নিয়ে একটা রায় বেরিয়েছিল, সেই সময় এই রায় সম্পর্কিত সময়ে তিনি এই সময়ে বিচারক ছিলেন আর কি, ইন্দু মালহোত্রাজি। সেখান থেকে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে বহুবার ওই সময় 18-19 সালে বা 20 সালে প্রিলি বা মেনে 2-3 বার এই প্রশ্নটা এসেছিলো যে ইন্দু মালহোত্রা রিলেটেড ওই জাজমেন্টটা নিয়ে। যাই হোক, যদি আপনারা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে থাকেন সেক্ষেত্রে ইন্দু মালহোত্রা এই বিচারকের নাম আপনারা পাবেন। ইনিও একজন মহিলা বিচারক সুপ্রিম কোর্টের। নেক্সট যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 218। নিম্নলিখিত কোন অংশটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। অপশন এ মাদ্রাস, অপশন বি কাশ্মীর, সি কনৌজ, অ্যান্ড ডি তক্ষশিলা। আমরা জানি যে অশোকের যে সাম্রাজ্য ছিল, অশোকের সাম্রাজ্যটা আমরা দেখবেন যে 4টে প্রভিন্সে কিন্তু ভাগ করা হয়েছিল, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বুঝতেই পারছি কাশ্মীর অবশ্যই আমাদের অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল, কনৌজ তো অবশ্যই এবং তক্ষশিলাও অবশ্যই। রাইট আনসার হবে মাদ্রাস। মাদ্রাস কিন্তু কোনোভাবেই অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না। নেক্সট যে প্রশ্নটা এলাম আমরা 219 নম্বর। লুম্বিনী উদ্যানে কে জন্মগ্রহণ করেন? খুব সহজ প্রশ্ন। অপশন এ মহাবীর, অপশন বি গুরু নানক, অপশন সি শঙ্করাচার্য, অ্যান্ড ডি গৌতম বুদ্ধ। আমরা বুঝতেই পারছি এটা গৌতম বুদ্ধ রাইট আনসার হবে, কারণ লুম্বিনী উদ্যানে সেই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ জন্মগ্রহণ করলেন। আর শঙ্করাচার্য আমরা জানি যে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে একজন ইম্পর্টেন্ট নাম। গুরু নানক আমরা জানি যেটা তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমান সময়ে যেটা রয়েছে পাকিস্তানে। আর মহাবীর তো অবশ্যই বৈশালীতে জন্মগ্রহণ করেন। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে 220।
দুধ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত প্রথম স্থান কে আছে? অপশন এ ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি চীন অ্যান্ড ডি আমেরিকা। এটাও বহুবার প্রশ্ন আসে যে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। অবশ্যই রাইট আনসার হবে ভারত। দুধ উৎপাদনে প্রথম স্থান ভারত। নেক্সট 221, ওয়েক আপ ইন্ডিয়া বইটির লেখককে? খুব একটি ইম্পর্টেন্ট বই ওয়েক আপ ইন্ডিয়া। অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি জওহরলাল নেহেরু অ্যান্ড ডি অ্যানি বেসান্ত। এই ওয়েক আপ ইন্ডিয়া বইটি খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই বইয়ের মাধ্যমে যিনি লিখেছিলেন তিনি সেই সময় তৎকালীন যে সমাজ, সেই সমাজের যে সোসাইটি যেটা ছিল, সেই সোসাইটির মধ্যে যে কুসংস্কারাচ্ছন্ন সমাজ জীবন, সেখান থেকে কীভাবে মানুষ বেরিয়ে আসতে পারে, তার জন্য কী করা দরকার, এই বিষয়ে তিনি আলোকপাত করেন এবং এই বইটি লিখেছিলেন অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের একটা বিখ্যাত বই হলো ওয়েক আপ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 222, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? ইউএনওর হেডকোয়ার্টার কোথায়? এই হেডকোয়ার্টার রিলেটেড কিন্তু প্রশ্ন একটা আসতেই পারে। অপশন এ জেনেভা, অপশন বি প্যারিস, অপশন সি নিউ ইয়র্ক অ্যান্ড ডি ইতালি। আমরা প্রত্যেকেই জানি যে ইউএনও যেটা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 223 নম্বর প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? অপশন এ পূর্বঘাট পর্বতমালা মানে ইস্টার্ন ঘাট যেটা, অপশন বি পশ্চিমঘাট পর্বতমালা, অপশন সি মহাকাল পর্বত অ্যান্ড ডি হিমালয় পর্বত। এই প্রশ্নটা সোজাই বলতে পারেন, কারণ আমরা বুঝতেই পারছি পূর্বঘাট তো কখনোই হবে না, কারণ কৃষ্ণা নদী পতন হয়েছে এই জায়গাতে এসে। হিমালয় পর্বত কখনোই নয়, কারণ আমরা জানি যে কৃষ্ণা নদী কিন্তু একটা ইস্ট ফ্লোয়িং রিভার, যেটা ওয়েস্ট থেকে প্রবাহিত হয়ে এসেছে। মহাকাল পর্বত আমরা জানি যে ভারতের ঠিক মধ্যখানে অবস্থিত, এটাও নয়। ফলে আমরা বুঝতে পারছি রাইট আনসার হবে পশ্চিমঘাট পর্বতমালা। মূলত এটা মহারাষ্ট্রের যে মহাবালেশ্বর রয়েছে, মহাবালেশ্বর পর্বত, সেই মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়েছে, যেটা পশ্চিমঘাটের একটা অংশ। ফলে রাইট আনসার হবে পশ্চিমঘাট পর্বতমালা। 224, ভারতবর্ষের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন অবস্থায় মারা যান? অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এমন একজন রাষ্ট্রপতি যিনি তার পদে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন। অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জাকির হোসেন, অপশন সি বল্লভভাই প্যাটেল অ্যান্ড ডি জওহরলাল নেহেরু। আমাদের দেশের ক্ষেত্রে মূলত দুজন রাষ্ট্রপতি পদে থাকাকালীন অবস্থায় মারা যান। একজন তো অবশ্যই এখানের মধ্যে রয়েছে, আর একজন হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ। তিনিও কিন্তু তার যে পদ ছিলেন সেই সময় তিনি মারা যান। আমরা যদি অপশনটা তাকাই যে বল্লভভাই প্যাটেল অবশ্যই ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন না কোনো দিন। জওহরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন না। রাজেন্দ্র প্রসাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে তিনি একমাত্র প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি যিনি পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক রাইট আনসার হবে অপশন বি জাকির হোসেন। জাকির হোসেন পদে থাকাকালীন অবস্থায় মারা যান। ঠিক আরেকজন যিনি মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ, তিনিও কিন্তু রাষ্ট্রপতি অবস্থায় থাকাকালীন অবস্থায় মারা যান। নেক্সট কোশ্চেন নাম্বার 225, রাজ্যের কন্টিনজেন্সি ফান্ডের দায়িত্ব কার কাছে থাকে? অর্থাৎ এটা কিন্তু স্টেটের ক্ষেত্রে মানে কনসার্ন স্টেট, অবশ্যই আমাদের যে ইউনিয়ন যেটা কেন্দ্র সেটা নয়। অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি রাজ্যপাল, অপশন সি রাষ্ট্রপতি অ্যান্ড ডি অ্যাডভোকেট জেনারেল। আমরা জানি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটা, সেটা অবশ্যই দায়িত্বে থাকেন প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের হয়ে যে সেক্রেটারি থাকেন অর্থ সচিব আর কি, ফাইন্যান্স সেক্রেটারি, তিনি ব্যাপারটা দেখেন। ঠিক রাজ্যের যে কন্টিনজেন্সি ফান্ড সেটার ক্ষেত্রে দায়িত্ব থাকেন অবশ্যই গভর্নর অফ কনসার্ন স্টেট, রাজ্যপাল। নেক্সট আমরা এলাম 226 নম্বর প্রশ্ন, মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? অপশন এ শুধুমাত্র লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন বি এ এবং বি উভয়ই, এবং ডি যে কোনো কক্ষে। মানি বিলের ক্ষেত্রে মূলত পলিটির বিষয়ের ওপর থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে যে মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয়। এটা যে মানি বিল না মানি বিল নয়, এই বিষয়টা যে ফাইনাল অথরিটি মানে কে ডিসিশন নেয় যেটা মানি বিল কি মানি বিল নয়, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। লোকসভার স্পিকারের ক্ষেত্রে মেন তিনি বলে দেবেন যে এটা মানি বিল বা মানি বিল নয়। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মানি বিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানি বিল যখন উত্থাপন করা হবে অবশ্যই প্রেসিডেন্টের কাছে আগে থেকে কিন্তু এই বিষয়ে কনসার্ন পারমিশন নিতে হবে। প্রায়র যে অ্যাপ্রুভাল তারপরেই কিন্তু মানি বিল উত্থাপন করা যাবে, এটা ইম্পর্টেন্ট। নির্বাচন করেন স্পিকার, অর্থাৎ এটা মানি বিল কি মানি বিল নয় সেটা সিদ্ধান্ত নেবেন স্পিকার। প্রেসিডেন্টের কাছে পারমিশন নেই তবেই মানি বিল উত্থাপন করা যায়। আর মানি বিল অবশ্যই মনে রাখতে হবে, মানি বিল কিন্তু যখন উত্থাপন করা হবে তখন সেই সময় যিনি ফাইন্যান্স মিনিস্টার থাকবেন বা কোনো একজন মিনিস্টার থাকবেন তিনিই কিন্তু এই মানি বিল উত্থাপন করতে পারবেন। কারণ আমরা জানি যে প্রাইভেট বিল এবং পাবলিক বিল বলে যে দুটো বিষয় আছে, সেক্ষেত্রে অবশ্যই মানি বিল কিন্তু যে কেউ উত্থাপন করতে পারবেন না, অবশ্যই তাই কোনো মন্ত্রী বা অবশ্যই ফাইন্যান্স মিনিস্টার হতে হবে। আর মানি বিল উত্থাপন করা যায় অবশ্যই লোকসভাতে, রাজ্যসভার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই আমরা জানি। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা যে মানি বিল যখন রাজ্যসভাতে পাঠানো হয় সেক্ষেত্রে রাজ্যসভা এই বিষয়ে কোনো সংশোধন বা যাই করুক না কেন সেটা অবশ্যই 14 দিনের মধ্যে করতে হবে, এবং 14 দিনের মধ্যে যদি নাও করে তাহলে সেটা অবশ্যই রাজ্যসভায় পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে।
আর যদি রাজ্যসভা কিছু এক্ষেত্রে অ্যামেন্ড করতে যায় বা কিছু পরামর্শ দেয়, সেক্ষেত্রে লোকসভা সেটা মানতেও পারে, নাও মানতে পারে। যদি মনে হয় যে না এটা মানা উচিত, মানে হয়তো এটা পাল্টানো যেতে পারে, ওই কথা অনুযায়ী সে করতে পারে, কিন্তু মানতে বাধ্য নয়। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে 227 নম্বর প্রশ্ন। ধিমসা কোন রাজ্যের সরকারি লোকনৃত্য? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক অ্যান্ড ডি রাজস্থান। ধিমসা একটা খুব গুরুত্বপূর্ণ ফোক ড্যান্স, বিশেষত একটা রাজ্যের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ফোক ড্যান্স হচ্ছে ধিমসা। মূলত মহারাষ্ট্র এই অন্ধ্রপ্রদেশের যে আমরা জানি যে যারা অন্ধ্রপ্রদেশে আরুকা ভ্যালি বা ভাইজাগ এই সমস্ত জায়গায় বেড়াতে গেছেন, বিশেষত আরুকা ভ্যালিতে বেড়াতে গেছেন, তারা দেখবেন যে সেখানে যখন নাইট স্টে করা হয় সেখানে একটা আদিবাসী নৃত্য হয়, বিশেষত মহিলারা এই নৃত্যে অংশগ্রহণ করেন। সেই যে নৃত্যটা সেটাই মূলত ধিমসা বলে পরিচিত, এবং এটা ওই এলাকার যে পোরজা উপজাতি আছে, পোরজা ট্রাইব আছে, তারা এই নৃত্যের সঙ্গে যুক্ত, তারাই মূলত নৃত্যটা করে, এবং এখানে মূলত ওমেন ডান্স, অর্থাৎ মেয়েরাই কিন্তু নৃত্যটা করে, এখানে ছেলেদের কোনো ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 228, জাহাঙ্গীর কাকে ইংলিশ খান উপাধি দেন? খুব ইম্পর্টেন্ট। অপশন এ ক্যাপ্টেন হকিন্স, অপশন বি স্যার টমাস রো, অপশন সি মনসুর অ্যান্ড ডি র্যালফ ফিচে। আমরা জানি ইংলিশ খান উপাধিটা খুব ইম্পর্টেন্ট, কারণ জাহাঙ্গীর যখন ক্যাপ্টেন হকিন্স মুঘল দরবারে এসেছিল, তিনি কিন্তু এই ক্যাপ্টেন হকিন্সকে নিয়ে বহু জায়গায় ঘুরিয়েছিলেন। তেমন আমরা দেখি কোনো একজন বিদেশি যখন কেউ আসে আমাদের এখানে, রাষ্ট্রদূত বা সেই দেশের প্রধানরা, তখন দেখি আমাদের দেশে যারা প্রধান থাকেন বা সেই সমতুল্য যারা থাকেন, তারা অবশ্যই তাদেরকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে বেড়ান। এই ক্যাপ্টেন হকিন্সকে নিয়েও কিন্তু জাহাঙ্গীর সেই সময় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছিলেন, এবং ক্যাপ্টেন হকিন্সকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দিয়েছেন। তার রাইট আনসার হবে অপশন এ ক্যাপ্টেন হকিন্স। মুক্তধারা নাটকটির রচয়িতা কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি উৎপল দত্ত অ্যান্ড ডি শিশির ঘোষ। মুক্তধারাটা খুব ইম্পর্টেন্ট নাটক। মুক্তধারা, টিনের তলোয়ার, নীল দর্পণ, এটাগুলো থেকে প্রশ্ন আসে, এবং মিসেলেনিয়াস সার্ভিসে একটা এই ধরনের সাহিত্যর উপর একটা প্রশ্নই আসতে দেখা গেছে, বিভিন্ন ছদ্মনাম, লেখকের উপাধি, এই সমস্ত বিষয়ে। ফলে মুক্তধারা যে নাটকটি রয়েছে, এই নাটকটি রচয়িতা আমরা জানি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এখানে এসে আমরা যারা পড়েছিলাম বাংলার ক্ষেত্রে, যারা পড়েছেন আর কি, দেখবেন যে একটা পার্বত্য এলাকা, সেখানে শিবতরায়, উত্তরকূট, এই সমস্ত এলাকার মধ্যে যে শাসন, সেখানে যে শোষণের কথা তুলে ধরা হয়েছে, সেখানে একটা মানব সভ্যতার সঙ্গে যান্ত্রিক সভ্যতার যে দ্বন্দ্ব, সেই কথা তুলে ধরা হয়েছে। সেখানে এই যে উত্তরকূটের যে শাসক ছিল, তার যে ছেলে, সে কিন্তু মুক্ত মনের মানুষ, এই বিষয়ে তুলে ধরা হয়েছে, এবং তিনি শেষকালে এই শোষণ থেকে মুক্ত করতে গিয়ে নিজেই মানে মৃত্যুবরণ করবেন, এর বিষয়টা তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। যাই নাটকটা আপনারা দেখে নেবেন বা শুনে নেবেন। তাহলে মুক্তধারা নাটকের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধুর ক্ষেত্রে তো আমরা জানি নীলদর্পণ খুব ইম্পর্টেন্ট। উৎপল দত্তর ক্ষেত্রেও আমরা জানি ইম্পর্টেন্ট হচ্ছে টিনের তলোয়ার। নেক্সট যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে আজকে সেটা শেষ প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? এই প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে রিকোয়েস্ট করে রাখবো, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নেক্সট আমরা দেখব অপশন এ 1908, অপশন বি 1916, অপশন সি 1925 অ্যান্ড ডি 1929। আমরা প্রত্যেকে জানি যে মিরাট ষড়যন্ত্র মামলা বা লাহোর ষড়যন্ত্র মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা, এছাড়া কাকোরি ষড়যন্ত্র মামলা, সিল্ক ক্রিয়েটার কনস্পিরেসি কেস, আলিপুর বোমা মামলা, হাওড়া ষড়যন্ত্র মামলা, এই ধরনের মামলাগুলো সেই 1907 থেকে, মানে নাসি ষড়যন্ত্র মামলা তার আগে শুরু হয়েছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবেন। এখান থেকে কোনো একটি কনস্পিরেসি কেস থেকে প্রশ্ন আসতেই পারে, সাল উল্লেখ করে, বা তার সঙ্গে কারা যুক্ত ছিলেন, বা সেই সময় কী ঘটনা ঘটেছিল, বা কোন ষড়যন্ত্র মামলার ওপর ভিত্তি করেই আমাদের রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনাম নিয়ে বাইরে চলে গেলেন, এই সমস্ত প্রশ্ন আসতেই পারে। ফলে আজকের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা আমরা জানি যেটা হয়েছিল 1929 সাল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 1925 সালে আমরা জানি সেই বিখ্যাত যে 10 বিষয়ক যে কনস্পিরেসি কেস, মানে কাকোরি ষড়যন্ত্র মামলা। 1916তেও সেই রেসপি রুমান ষড়যন্ত্র মামলা, আর 1908 তো আমরা বিখ্যাত আলিপুর যে বোমা মামলা, সেটা তো আমরা জানি। যাই হোক, আমরা এখানে আলোচনা শেষ করলাম, এবং আমরা 1200 জিকে 230 নম্বর প্রশ্নের এসে পৌঁছালাম। পরবর্তী প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।